মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। যাই হোক, আজকে আমরা একটা নতুন অধ্যায় শিখব, সেটা হচ্ছে মুদ্রা, টাকা পয়সা। তো এই মুদ্রা কাকে বলে, তারপরে মুদ্রা কত রকমের আছে, এইগুলো আমি একটা চার্ট করে লিখে পাঠিয়ে দেবো, ওইগুলো তোমরা পড়ে মুখস্থ করে নেবে। আর আমি বিভিন্ন রকমের যে মুদ্রা হয় আর আমরা যে বিভিন্ন রকম মুদ্রার সঙ্গে পরিচিত, সেটা আগের ক্লাসে শিখে নিয়েছি। তাও এই ক্লাসে একটু আলোচনা করে দিই যাতে তোমাদের সুবিধা হয়। আর আজকে যে অঙ্কগুলো শিখবো সেগুলো হচ্ছে যে 56 পাতার কাজ, ঠিক আছে? 56 পাতার কাজ, 56 পাতার কাজগুলো তোমরা কীরকম করবে সেইগুলো নিয়ে আজকে এই ভিডিওটা। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো এবং তোমরা বাড়িতে অভ্যাস করো। আর বুঝতে অসুবিধা আমাকে বলবে, সেটা পরে আলোচনা হবে। তা ভিডিওটা কিন্তু খুব মন দিয়ে দেখবে, আর প্রত্যেকটা ভিডিও দেখার পরে নিজে নিজে বোঝার চেষ্টা করবে যে আমি শিখতে পারলাম কি না। যাই হোক, চলো আমরা মুদ্রা কাকে বলে সেটা আমি বললাম, এখন আমি সব লিখে পাঠিয়ে দেবো, তাও আমি আলোচনা করেছি। মুদ্রা হচ্ছে ধাতুতে তৈরি। ধাতু বলতে কি বোঝো? বিভিন্ন রকম পদার্থ, ঠিক আছে? এই খনিজ পদার্থ বিভিন্ন রকম, সেই পদার্থগুলো দিয়ে কি হয় না একটা ধাতু তৈরি হয়। সেই ধাতুটা কি করি না, যে ধাতু দিয়ে যে টাকা বা পয়সা তৈরি হয় সেটাকেই সাধারণভাবে বলি মুদ্রা। তা ধাতুর তৈরি টাকা পয়সাকে সাধারণভাবে বলা হয় মুদ্রা। আর কাগজের তৈরি যে টাকা সেটাকে আমরা বলবো নোট। কিন্তু এই ধাতুর তৈরি আর কাগজের তৈরি এই দুটোই হচ্ছে মুদ্রা। এই দুটোকেই বলা হয় কিন্তু মুদ্রা, ঠিক আছে? তা আমাদের দেশে বিভিন্ন রকমের মুদ্রা চালু আছে, একদম 5 পয়সা থেকে শুরু করে, ঠিক আছে? তা এখন বর্তমানে সেই সব মুদ্রা এখন চলেই না, ঠিক আছে? যেসব মুদ্রাগুলো এখন বাজারে চলতি আছে সেগুলো সাধারণত আমাদের 1 টাকায় চোখে পড়ে। এখন আর 25 পয়সা 50 পয়সাও চোখে পড়ে না। আগে যেমন ছিল 5 পয়সা, 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, ঠিক আছে? তারপরে তোমার 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, 25 পয়সা, 50 পয়সা। কিন্তু এখন বাজারে এগুলো দেখা যায় না। কিন্তু এর পরিচিতি এখনও যেহেতু আমরা বাজারে দেখতে পাই না, তা হলো এই অঙ্ক করতে গেলে আমাদের প্রত্যেকটা পয়সার মধ্যে ধারণা থাকা দরকার। আর 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, কাগজের এগুলো তো আছেই, কিন্তু এগুলো বাজারে এখন সাধারণত আমাদের চোখে পড়ে না। 1 টাকা, 2 টাকা কাগজের তৈরি টাকা চোখে পড়ে না। 5 টাকাটা যদিও পড়ে, কিন্তু 1 টাকা, 2 টাকা এগুলো চোখে পড়ে না। তা যাই হোক, এখন নানা রকম টাকা পয়সা বের হচ্ছে, নানা রকম নিত্য নতুন বের হচ্ছে। সেটা তো আমার বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা নিশ্চয় সেগুলো দেখতে পাবো। যাই হোক, তা এই টাকা পয়সার অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে টাকা এবং পয়সা, টাকা আর একটা পয়সা, এই যে টাকা পয়সা যে দুটো মিশ্র রাশি, ঠিক আছে? এই টাকা আর পয়সা হচ্ছে মিশ্র রাশি। তা টাকা পয়সার অঙ্ক যখন আমরা করব তখন মনে রাখবে যে এই টাকাকে যখন আমি পয়সায় কনভার্ট করব, মানে পয়সায় নিয়ে যাব, যখন আমি টাকা থেকে পয়সায় যাব তখন আমাকে মনে রাখতে হবে 100 দিয়ে কি করব? গুণ করব। 100 দিয়ে কি করব? গুণ। আর পয়সায় যখন পয়সাকে টাকায় নিয়ে যাব, পয়সাটাকে আমি টাকায় নিয়ে যাব, টাকাতে কনভার্ট করছি, যখন পয়সাটাকে টাকায় নিয়ে যাচ্ছি তখন আমি 100 দিয়ে ভাগ, এটা মনে রাখতে হবে। যদি তোমাকে কেউ বলে যে তোমার কাছে 5 পয়সা আছে, তাহলে তুমি কি বুঝবে? তোমার কাছে 5 পয়সা আছে, তোমার কাছে 5 পয়সা আছে, তোমাকে কেউ বললো, তুমি কি বলবে? 5 পয়সা মানে কি? 5 পয়সা মানে 0.5। কারণ কি? কারণটা আমি প্রথমেই বলে নিলাম
যে পয়সার ঘর সবসময় দুটো একক করা হয়। তাহলে পয়সার ঘর এটা যদি পয়সা হয় তাহলে পয়সার ঘরে সবসময় দুটো একক কিন্তু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি তোমাকে 9 পয়সা বলে, 9 পয়সা বলে তাহলে 0 যদি তোমাকে 10 পয়সা বলে তাহলে কিন্তু 10, তার মানে কি 10 পয়সা মানে 10। যদি তোমাকে 99 পয়সা বলে তাহলে সেই মানে দুটো একক অলরেডি হয়ে যাচ্ছে। তার মানে কি আমাকে পয়সার ঘর করতে গেলে আমাদের পয়সার ঘর করতে গেলে, ঠিক আছে, আমাদের পয়সা ঘর সবসময় দুটো একক ধরবো, এটা মাথায় রেখে কিন্তু আমরা করব। টাকা পয়সা অঙ্ক করতে গেলে সবসময় মনে রাখবে যে মিশ্র রাশি দিয়ে টাকা পয়সা অঙ্ক করতে হবে, টাকা এবং পয়সা সবসময় তোমাকে দুটো ঘর লিখতেই হবে, ওকে? এবারে আর একটা জিনিস এখানে আলোচনা করি, যে কোনো টাকাকে যদি পয়সায় কনভার্ট করি, মানে পয়সায় নিয়ে যায়, টাকা থেকে পয়সায়, ধরো আমার কাছে 1 টাকা আছে, আমার কাছে কত টাকা আছে? 1 টাকা। এই 1 টাকা সমান কত পয়সা তোমরা জানো? 100 পয়সা। কিন্তু কি করে হলো? 1 টাকাকে 100 পয়সা করলে কি করে হলো? দেখো, এই একটার সাথে গুণ করতে হয়। তাহলে আমি বলি কি টাকাকে পয়সায় করলে, টাকাকে পয়সা দিয়ে গুণ করলে, টাকাকে পয়সা দিয়ে গুণ করলে 100 পয়সা, পয়সা তো যে কোনো পয়সা না, 100 পয়সা দিয়ে গুণ করলে তোমার সেইটা যেটা বের হবে সেইটা হচ্ছে পয়সা। তাহলে 1 টাকা সমান কত পয়সা হয়ে গেল? 100 পয়সা হয়ে গেল। তা 2 টাকা সমান 200 পয়সা, 3 টাকা সমান 300 পয়সা, 4 টাকা সমান 400 পয়সা, ঠিক আছে? 10 টাকা সমান আর বলতে পারবো না। কেন বলতো? কারণ 10 টাকা সমান 10কে 100 দিয়ে গুণ করো, তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে সেইটাকে নামিয়ে দিতে বলেছিলাম 0। এখানে কটা শূন্য আছে? দুটো। কত হলো? 1000। তা 10 টাকা সমান 1000 পয়সা। বোঝা গেল? তাহলে যে কোনো টাকাকে পয়সা করতে গেলে তোমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে, স্যার এর থেকে কি সোজা নিয়ম নাই, শর্টে করা যেতে পারে না? যে কোনো টাকাকে পয়সায় পরিণত করবো আমি যদি 100 দিয়ে গুণ করতে না পারি? দেখো, 100 দিয়ে গুণ করতেই হবে, এটা নিয়ম। এইবার যদি তুমি কি বলো, স্যার আমি তাড়াতাড়ি করবো সংক্ষেপে, মানে আমি এক কথায় উত্তর দেবো, যে কোনো টাকাকে আমি যদি পয়সা করতে চাই তাহলে তার কি করে হতে পারে? যে কোনো টাকার সঙ্গে, যে কোনো টাকা, ধরো 5 4 3, এই একটা টাকা, এত টাকা আছে, এই টাকাটাকে তুমি পয়সায় করবে, সঙ্গে সঙ্গে কি করবে? এই টাকাটার পরে 5 4 3 দুটো শূন্য বসিয়ে দাও। তাহলে এই টাকার সাথে দুটো শূন্য বসিয়ে দিলে কি হয়ে গেল? পয়সা। তাহলে তোমার এটা সব হয়ে গেল পয়সা। যে কোনো টাকার সঙ্গে দুটো শূন্য বসে দিলেই পয়সা। দুটো শূন্য কেন বসাতে হলো? না 100 দিয়ে গুণ করলে এই দুটো শূন্য পাওয়া যায়। হয়েছে? 100 দিয়ে গুণ করলে এই দুটো শূন্য পাওয়া যায়। আচ্ছা, এবার দেখো, তোমাকে দিকে বলে যে 2 0 1 না 2 0 0 এত টাকা সমান কত পয়সা? তাহলে তুমি এটা লিখে দিলে 2 0 0 টাকা, 2 0 0 দুটো শূন্য পয়সা। তোমরা জানো যে আমরা টাকাকে সংক্ষেপে টয়াকা লিখি, আর পয়সাকে সংক্ষেপে পলি। এইটা আমরা সংক্ষেপে লিখি, এটা মাথায় রাখবে। যখন আমি সংক্ষেপে লিখবো আর তোমরা সংক্ষেপে লিখবে, এরকম লিখতে পারবে। বুঝে গেল? তাহলে টাকা থেকে পয়সায় গেলে সেটা আমরা টাকা থেকে তো পয়সায় করলাম। যদি আমার কাছে টাকা পয়সা দুটো থাকে, যদি আমার কাছে টাকা ও পয়সা দুটো থাকে, তাহলে আমরা কিভাবে
এই টাকা ও পয়সাটাকে কিভাবে পয়সা করব? তো তোমার কাছে টাকা ও পয়সা আছে, তার মানে তোমার কাছে 5 টাকা আছে আর 5 পয়সা আছে। তুমি এটাকে কিভাবে পয়সা করবে? তোমার কাছে 5 টাকা 5 পয়সা আছে, তুমি কিভাবে এটাকে পয়সায় পরিণত করবে? তাহলে তুমি দেখো, আমরা জানি 5 টাকা, আমরা কি জানি 5 টাকা মানে এখানে 100 দিয়ে গুণ করো, তাহলে 100 পাঁচে 500 টাকা, সরি পয়সা। তোমরা কিন্তু এই এককগুলো লিখবে। তোমরা কিন্তু আমি দেখলাম তোমাদের পরীক্ষার খাতাগুলো প্রায়োজনেরই বা এসডব্লিউ খাতাগুলো প্রায়োজনের ভুল, মানে কি সংখ্যার পাশে এককগুলো লেখনি। আমি কি করে বুঝবো এটা টাকা হলো না পয়সা হলো? সেটা তোমায় বোঝাতে হবে না কি? এটা বোঝাতে হবে তো যে তুমি একটা সংখ্যা লিখবে, সংখ্যার পাশে কি কথা লিখবে, সেটা টাকা লিখবে, পয়সা লিখবে না কি লিখবে, সেটা আমি বুঝবো কি করে? সেটা তোমাকে কিন্তু অবশ্যই লিখে দেখাতে হবে, টাকা না পয়সা। পয়সা লিখলে এবার দেখো তোমার 5 টাকাটা তোমার পয়সা হয়ে গেল, আর এইটা কি হলো 5 পয়সা আছে, তাহলে 5 পয়সা এখানে যোগ দিয়ে দেওয়া। কত হলো? 505 পয়সা। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? 5 টাকা। উত্তর কি দাঁড়ালো? তাহলে এইটা সমান কি হলো না 505 পয়সা। উত্তরটা তোমরা শুধু লিখে দেবে না 5 পয়সা, সরি 505 পয়সা। কি লিখবে? এইটা লিখে উত্তরটা লিখতে হবে, পুরো কথা উত্তর লিখবে। 5 টাকা 5 পয়সা সমান 505 পয়সা। এইটা পুরো লিখবে। এইবারে যখন এইরকম অঙ্কটা করবে, ভালো করে শোনো, যখন আমি বলবো অঙ্কগুলো কষে দেখাও, অঙ্কগুলো কষে যখন দেখাতে বলবো, তখন তোমাকে এই প্রসেসটা করে আমাকে দেখাতে হবে। বুঝতে পারছি? যখন তোমাদের বলা হচ্ছে যে অঙ্কগুলো কষে দেখাও, তখন তোমাদের কিন্তু এই প্রসেস করে মানে আমাকে দেখাতে হবে। তখন সংক্ষেপে শুধু এই টাকার সমান এইটা বসিয়ে দিলে কিন্তু নাম্বার পুরো পাওয়া যাবে না। সেটা যে টিচার খাতা দেখবেন উনিই ভাববেন যে কতটা দেওয়া উচিত, কারণ তোমাকে নির্দেশ দিয়েছে কষে দেখাও। তুমি কষে না দেখিয়ে তুমি সংক্ষেপে এক উত্তর লিখে দিলে, আর যে স্টুডেন্ট পরিশ্রম করে এটা শিখে গোটা অঙ্কটা একটা নিয়মের মধ্যে করলো, তাকে ফুল মার্কস দেবো না তুমি অঙ্কটা না কষে উত্তরটা বসিয়ে দিলে তোমাকে ফুল মার্কস দেবো? সেটা কিন্তু বুঝবে মাথা, সেগুলো কিন্তু বুঝে রাখবে এখন থেকে। বারবার বলছি সেইভাবে কিন্তু অঙ্ক করো, সেইভাবে অঙ্ক শেখো। এবারে এইটা যখন হবে তখন ঠিক একদম এই প্রসেস, এইটা করলে উত্তরটা ডান দিকে লিখে দিলে, দিয়ে এইটা করে দিলে, তাহলে 5 টাকা 5 পয়সা কত পয়সা বোঝা গেল। এইবারে এই অঙ্কটাই যদি আমি সংক্ষেপে মানে আমি তাড়াতাড়ি করি, তাহলে আমি কি করে করব? এটা নিয়ম। দেখো আমি কি বলেছি, 5 পয়সা মানে কত পয়সা? 1 থেকে 9 পর্যন্ত এক অঙ্কের যে সংখ্যাগুলো আছে, 1 পয়সা থেকে 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 4 পয়সা, 5 পয়সা, 6 পয়সা, 7 পয়সা, 8 পয়সা আর 9 পয়সা, এই 1 থেকে 9 পয়সা যেগুলো আছে, এইগুলো শুধু 1 পয়সা মানে কি 0 1 পয়সা। 1 পয়সা মানে কি 0 1 পয়সা। আর পয়সার ঘর সবসময় কটা একক বলে দিচ্ছি, সবসময় ধরা হয় দুটো। তাহলে এখানে পয়সাটা যেটা আছে, সেই পয়সাটা 5 পয়সা মানে 0.5, 5 পয়সা মানে 0.5, আর টাকা যেটা থাকবে সেখানে বসে দাও। তাহলে কত হলো? 505 পয়সা। এই পয়সার উপর লিখে নিয়েছি পয়সা। তোমাকে যদি বলে 4 9 6, তুমি ভাববে যে ওইটা আমি বুঝলাম, তাহলে একটা বড় অঙ্ক 4 9 টাকা মানে 49 টাকা, আর 19 পয়সা যদি হয়, তাহলে আমরা কি করব? সংক্ষেপে। এটা কিন্তু সংক্ষেপে, এটা কিন্তু কষে দেখাচ্ছি না। তার জন্য কি হবে? 19 পয়সা মানে 19 পয়সা। তাহলে এখানে দুটো ঘর দেওয়া আছে, পয়সার ঘরে দুটো অঙ্ক দেওয়া আছে 19। তাহলে এখানে কি টাকাটা যা থাকবে সেটা বসিয়ে দাও, আগে টাকাটা যা থাকবে সেটা বসিয়ে দাও।
19, এখানে আছে 19, তাহলে ওটা 19। তাহলে পয়সার গড় পরিণতিতে একক যে সংখ্যা হলে তার আগে একটা শূন্য বসবে। তো যত বড়ই সংখ্যা হোক, তোমাকে যদি এত বড় সংখ্যা দেয়, এটা টাকা, আর ধরো 4 পয়সা, এইটা দিয়ে এটা যদি শর্টে করি তাহলে এই সংখ্যাটাকে বসিয়ে দাও, 5 9 5 9 9 6, এটা বসিয়ে দিলাম। 4 পয়সা মানে 0 4, পয়সায় কনভার্ট হয়ে গেল। তাহলে টাকাকে, যে কোনো টাকা পয়সাকে পয়সায় কনভার্ট করতে গেলে কত সুবিধা, কিন্তু যখন কোষে টাকা বলবো তখন এই টাকাটাকে 100 দিয়ে গুণ করতে হবে। গুণ করে যদি পয়সা থাকে, গুণ করলে পয়সা হলো, পয়সাটাকে এইখানে যে পয়সা আছে সেটাকে যোগ করে দিতে হবে। এইটা হচ্ছে টাকা পয়সার একরকম অঙ্ক, ঠিক আছে? তা টাকা থেকে পয়সা গেলে ঠিক এইভাবে তোমাকে করতে হবে। 2 নম্বরে এবারে এই টাকা পয়সা অঙ্কগুলোকে যদি এবার পয়সা থেকে টাকায় যায়, ঠিক তার উল্টো। কিরকম না, ধরো তুমি তোমার কাছে, আমরা শিখলাম টাকা থেকে পয়সা, এবার আমরা শিখবো 1 পয়সা। 1 পয়সা সমান কত টাকা? 1 পয়সা সমান কত টাকা? দেখো, পয়সা থেকে টাকায় যেতে গেলে মনে রাখবে তোমরা যে সব সময় 100 দিয়ে ভাগ করতে হবে। ওটা যখন 100 দিয়ে গুণ করেছো, এটা কি করবে? 100 দিয়ে ভাগ করবে। আমরা যখন 100 দিয়ে ভাগ করব, তখন দেখো আমি যদি 1কে আমি 100 দিয়ে ভাগ করি, ঠিক আছে? 100 পয়সা দিয়ে সবসময় ভাগ করতে হবে, এটা মাথায় রাখবে যে পয়সাকে টাকায় করলে 100 পয়সা দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি করবে? দেখো 100 দিয়ে ভাগ করলে এটা যাচ্ছে না, যাচ্ছে? 0 করলাম, 1ই নাম, ভাগ কিন্তু যাচ্ছে না। তাহলে কি করবে? এই টাকা পয়সার অঙ্ক করতে গেলে দশমিক বিন্দুর ব্যবহার করতে হয়, ঠিক আছে? দশমিক বিন্দুর ব্যবহার করতে হয়। কোনো পয়সাকে যদি টাকায় কনভার্ট করি, শুধু টাকায়, পয়সাকে শুধু টাকায় কনভার্ট করলে তোমাকে দশমিক বিন্দু ব্যবহার করতে হয়। তা দশমিক বিন্দু ব্যবহার করার মজাটা শিখিয়ে দেবো, কিন্তু যদি তোমাকে ভাগ করে করতে হয় তাহলে তুমি কি করবে? এখানে একটা দশমিক বিন্দু দিলাম। এই দশমিক বিন্দু দেওয়ার জন্য এটাকে বলা হয় দশমিক বিন্দু। এই একটা বিন্দু, এই বিন্দুটাকে আমরা বলি দশমিক বিন্দু, ঠিক আছে? দশমিক বা বিন্দু, দশমিক বিন্দু একে বলা হয়। দেখো, এবারে দশমিক দিলেই তুমি একটা শূন্য পাবে, দশমিক দেওয়ার জন্য তুমি একটা শূন্য পাবে। এবার দেখো 100 দিয়ে ভাগ করো, তাও যাচ্ছে না, যাচ্ছে? তখন তুমি এখানে একটা শূন্য দাও, আবার একটা শূন্য দাও। ভালো করে ভেবে ভেবে দেখো, ধীরে ধীরে দেখো, তাড়াহুড়ো করার কিচ্ছু দরকার নেই। তারপর দেখো 100 দিয়ে ভাগ করো, দেখো এখানে 100 আছে, তাহলে 100 একে 100। তাহলে আমি এই পয়সাটাকে 100 পয়সা দিয়ে ভাগ করেছি, দিয়ে কি করেছি? টাকা হয়েছে। তাহলে আমার কত টাকা হয়েছে? আমার হচ্ছে 0.0 দশমিকের পরে যে শূন্যটা থাকে সবসময় বসাবে, 0.1 টাকা। এটা তোমাদের কাছে নতুন ভাগ, এটা তোমাদের কাছে নতুন ভাগ, মনে রাখো এটা তোমাদের কাছে কিন্তু নতুন ভাগ, কারণ দশমিকের ভাগ তোমরা আগে শেখোনি। আর যে কোনো দশমিকের অঙ্ক এবার তোমাকে যদি বলে যে ঠিক এরকমই তোমাকে বললো 25 পয়সা সমান কত টাকা হতে পারে। আমি যদি 25 পয়সাটাকে টাকা বলি তাহলে কি কত বলতে পারি? তাহলে তোমাকে ঠিক ওই 25কে ভাগ করতে হবে 100 দিয়ে। দেখো 2 নামলো, 25 যাচ্ছে না, 2 নামলো, 0 হলো, 25 নামলো, যাচ্ছে না, দশমিক দিলাম, 0 পেলাম। এবার দেখো ভাগ যাচ্ছে, 100 দিয়ে 200 বিয়োগ করো, 50 হলো,
এই দশমিকের জন্য প্রত্যেকটা বিয়োগফলের পরে একটা করে শূন্য পাবি, একবারই প্রত্যেকটা বিয়োগফলের পরে একবার করে শূন্য পাবে। তাহলে এখানে বিয়োগ করেছিলাম, এখানে একটা শূন্য পেয়েছি, এখানে বিয়োগ করেছি 50 হয়েছে, তাহলে দেখো দশমিকের জন্য আবার একটা আমি শূন্য পাবো। তাহলে 105 500, তাহলে আমার কত দাঁড়ালো? আমার দাঁড়ালো এখানে 0.25 টাকা। এই দশমিকের পরে 25 25 টাকা, ঠিক আছে? দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেটা আমরা করবো 25 টাকা। 25 টাকা বলবো, 0.25 টাকা নয়, 0.25 টাকা। বুঝা গেল? এইটা এবারে এইটা যখন আমি কোষে দেখাও বলবো, তখন কিন্তু তোমাকে এই নিয়মে করতে হবে। এটা কিন্তু কোষে দেখাও নিয়ম। কি নিয়ম না? এটা কিন্তু কোষে দেখাতে হবে। এটা হচ্ছে কোষে দেখাও, এইটা নিয়ম। আর এইটা শর্ট নিয়ম কি? তাহলে আমি যদি এই অঙ্কটাকে আমি শর্টে করি, যদি আমি ভাগ করতে না পারি, তাহলে আমি কি করে করব? দেখো, এইটাকে শর্ট নিয়ম হচ্ছে এই 25 পয়সা, এই 25 পয়সা একক, দশক আর শতক। তাহলে তোমাকে বলেছে 25 পয়সা, তাহলে 25 পয়সা বসিয়ে দাও, এখানে বসাও। সবসময় মনে রাখবে এই একক আর এই দশক, এই দুটো ঘর ছেড়ে এই শতক আর দশকের মধ্যে একটা দশক, এইখানে একটা দশমিক দিলেই তোমার এটা পয়সা টাকা হয়ে যাবে। যত বড়ই সংখ্যা হোক, যদি তোমাকে 1 দেয়, যদি বলে এটা পয়সা, যদি তোমাকে 1 পয়সা দেয়, তা তুমি কি করতে? দেখো, একটা এখানে বসিয়ে দাও। তাহলে আমি কি বলেছি? একক দশকের পরের ঘরটা মানে শতক আর দশকের মধ্যে, তাহলে এইটা দশমিক, তাহলে এই ঘরটা শূন্য, তাহলে টাকা। কত সোজা দেখেছো? যখন তোমাদের কোষে দেখাও বলবো, তখন তোমাকে 100 দিয়ে ভাগ করে তোমায় আনতে হবে। আর যখন তোমাকে বলবো 25 পয়সা সমান কত টাকা, তখন তুমি কি করবে? সবসময় দুটো পয়সা ধরে দুটো একক দশকের ঘরে সংখ্যাটা বসিয়ে দিয়ে দশকের আর শতকের, মানে শতক আর দশকের মধ্যেখানে যে ভাগটা আছে ওই সোজা করে তুমি দশমিক দিয়ে দেবে। তোমাকে যদি বলতো 395 পয়সা সমান কত টাকা, তা তুমি কি করতে? এটা বসিয়ে দাও। তুমি ঠিক বসাও, 395 বসিয়ে দিলে। বসানোর পরে কি করলে? এই যে বলেছি একক দশক ছেড়ে দাও, এইখানে দশমিক দিয়ে দাও। তাহলে এটা কি হয়ে গেল? টাকা। কত সোজা বোঝাচ্ছ? তা এই অঙ্কগুলো আমি জাস্ট এটা আলোচনা করে দিলাম। এইটা ভালো করে ভিডিওটা দেখো, তারপরে আমি তোমাদের এবারে ওই 56 পাতার অঙ্কগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা পরপর কিন্তু করবে। এখান থেকে যদি কোনো কারোর প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? এই ভিডিওটাকে ভালো করে দেখো, তারপরে এই ভিডিওটা তোমরা আমি তারপরে যে 56 পাতার ভিডিওটা করে দিচ্ছি, এইটা তোমরা এবার অঙ্কগুলো আমি করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও এবং বুঝে নাও।